এবারের 21শে জুলাইয়ের ঠিক প্রাক্কালে আমরা কি দেখলাম? 21শে জুলাইয়ের স্পটলাইটটা কোথাও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিজের দিকে টেনে নিলেন, কারণ তিনি 21শে জুলাইয়ের ঠিক আগের দিন বিকেল 5টা নাগাদ একটা রিপোর্ট পেশ করলেন, কমিশনের রিপোর্ট। 21শে জুলাই কমিশনের রিপোর্ট পেশ করলেন, যে কমিশন গঠন হয়েছিল রাজ্যের পালা বদলের পর 2011 সালে। কিন্তু সেই রিপোর্ট প্রকাশ হলো 15 বছর পর বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত থেকে, এবং সেখানে ভয়ানক ভয়ানক বেশ কিছু দাবি করলেন তিনি। কি দাবি করলেন? বললেন যে এই যে 21শে জুলাইয়ের ঘটনা ঘটেছিল, যেখানে এতগুলো মানুষের মৃত্যু হয়েছিল, কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছিল, তা মনীশ গুপ্তর নির্দেশেই নাকি সেখানে গুলি চালানো হয়েছিল। কিন্তু মনীশ গুপ্ত, যিনি আবার তৎকালীন মানে তৃণমূল ক্ষমতায় আসার পর পাওয়ার মন্ত্রী ছিলেন, বিদ্যুৎ মন্ত্রী ছিলেন, সেই বিদ্যুৎ মন্ত্রীকে বাঁচাতেই নাকি কমিশনের রিপোর্ট এতদিন পেশ করেনি তৃণমূল কংগ্রেস। তৌসিফ খান, কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস নেতা, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। তৌসিফ, সব থেকে বড় সাক্ষী 21শে জুলাইয়ের ঘটনায় নিজেকে যিনি দাবি করেন তিনি হচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নাম উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলছেন যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনে সবার সাক্ষ্য নেওয়া হয়েছে, কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষ্য নেওয়া হয়নি। যে 21শে জুলাইয়ের মঞ্চে বারবার আপনারা শহীদের পরিবারের সদস্যদের এনেছেন, যে 21শে জুলাইয়ের মঞ্চে আপনারা বারবার রাজ্যে আপনাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের কিভাবে চলতে হবে সেই নির্দেশ দিয়েছেন, সেই 21শে জুলাইয়ের আগেই তো ভয়ানক অভিযোগ যে আপনারা সঠিকভাবে তদন্তই হতে দেননি, সঠিকভাবে মনীশ গুপ্ত যাতে না ফেঁসে যায়, তাকে যাতে বাঁচানো যায় তার জন্য তথ্য দেননি। কি বলবেন আপনারা? 1993 সালের ঘটনা, 23 বছর হয়ে গেছে। 15 বছর তো শুধু মমতা ব্যানার্জি ছিল ক্ষমতাতে, ওর আগে তো অন্য সরকার ছিল, ওর আগেও শুভেন্দু বাবু রাজনীতি করতেন, এতদিন উনি চুপ করে বসেছিলেন। এই এখন এই সবগুলো কথা বলছেন, এসব শুধু একটা অপোজিশনকে টার্গেট করার জন্য। এই বাংলা রাজ্যতে খুবই তৌসিফ বাবু, আপনি অপোজিশনের কথা বলছেন, মাত্র কয়েকদিন আগে আপনাদের সঙ্গে যে মদন মিত্র ছিল তিনিও তো বলছেন তিনি সাক্ষ্য দিয়েছেন, কিন্তু তিনি নিজেও জানেন না বিচার হচ্ছে কিনা, রিপোর্টে কি হচ্ছে। আমরা সেই বক্তব্য শুনবো। সেক্ষেত্রে কি বলবেন? আপনারা তো বিরোধীকে পড়ে বলবেন, নিজেদের ঘরেই তো এই অবস্থা। ঠিক আছে, ওটা তো সত্যি। এখন তো দলটা থাকলো না, ঠিক আছে, বিভাজন হয়ে গেছে, 3টা ক্যাম্প হয়ে গেছে, ওটা সব ঠিকই। কিন্তু এই যে অ্যালিগেশন এখন হচ্ছে, আমি তো বলছি যে ঘটনাটা কবেকার, 1993 সাল, 23 বছর আগেকার ঘটনা। আর এখন 23 বছর পর, আর এরকম তো নেই যে মমতা ব্যানার্জি 23 বছর থেকে ক্ষমতায় ছিল, ও তো শুধু লাস্ট 15 বছরে ক্ষমতায় ছিল। সেই কথাই তো বলা হচ্ছে যে গত 15 বছরে এই কমিশনের রিপোর্ট কেন পেশ করা হলো না? 2011তেই ক্ষমতায় এসে তো আপনারাই মানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো 21শে জুলাই কমিশন তৈরি করে, তাহলে তারা কেন রিপোর্ট দিতে পারলো না এই গত 15 বছরে? তবে শতরূপ, তৃণমূলের মধ্যে নারদ এতদিন দেখছিলাম, এবার 21শে জুলাই এতদিন শুনছিলেন যে কংগ্রেসের কর্মসূচি তা কোথাও হাইজ্যাক করেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু 21শে জুলাইয়ের আগের দিন এই 21শে জুলাই স্পটলাইট কি কোথাও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজের দিকে নিয়ে নিলেন? দেখুন, একটা কথা আছে, গরিবের কথা বাসি হলে ফলে। 1993 সালের পর থেকে আমরা বামপন্থীরা যা বলে এসেছিলাম, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় তথাকথিত কমিশন গঠন করার পরেও আমরা যা বলেছিলাম, তার সঙ্গে আজকে শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে যা বললেন, বিরাট ফারাক এখানে কোথায় আছে? মানে সেই কমিশনের রিপোর্টই প্রকাশ করে উনি আজকে যা বললেন তার মধ্যে বিরাট ফারাক কোথায় আছে? আমরাও এই কথা বলে এসেছিলাম যে এই গোটা ঘটনাটার পেছনে এবং এই কমিশনের রিপোর্টটাকে প্রকাশ না করার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু অন্য হিসেব রয়েছে। নাহলে সত্যি এটা আমাদের কাছে বোধগম্য নয়। উনি সেই যখন 2011-এ ক্ষমতায় এসে এত ঘটা করে কমিশন বানালেন, এবং এই একটা কমিশন বললেন, একাধিক কমিশন বানালেন, একটার পর একটা কমিশন বানালেন আমাদের ট্যাক্সের টাকায়, তাহলে সেই কমিশনগুলোর রিপোর্ট বাংলার মানুষ জানতে পারবে না কেন? এর কারণটা কি? এখানে তৃণমূল থেকে যিনি প্রতিনিধি আছেন, যিনি এখন বললেন, উনি কি বললেন না অর্ধেক কথা আমি এমনিও বুঝতে পারলাম না, কিন্তু যতটুকু বুঝলাম তাতে আমার মনে হলো খুব সম্ভবত উনি এরকম একটা প্রশ্নও করলেন যে তৃণমূল না হয় রিপোর্ট প্রকাশ করেনি, কিন্তু তৃণমূলের আগের যে সরকার আছে তারা কেন রিপোর্ট প্রকাশ করেননি? এখন এই অসামান্য মেধাবী প্রশ্নের উত্তরে আমি জানাই যে তৃণমূলের আগের সরকার এই কারণে এই কমিশনের রিপোর্ট প্রকাশ করেনি, কেননা এই কমিশনটা সেই সময় ছিলই না। এই কমিশনটা তৈরি হয়েছিল 2011-এর পরে। সুতরাং 2011-এর আগে কোনো সরকারের এই পার্টিকুলার কমিশনের রিপোর্টটা প্রকাশ করার
সুযোগ ছিল না। এক, দ্বিতীয় কথা, যেরকমভাবে কোনো বাচ্চার জন্মের আগে বলে দেওয়া যায় না যে বাচ্চাটা বড় হওয়ার পরে তাকে দেখতে কেমন হবে। দ্বিতীয় কথা হচ্ছে, তার আগে বামফ্রন্টের যে সরকার ছিল, সেই বামফ্রন্ট সরকার 1993 সালের 21শে জুলাইয়ের এই ঘটনার পরে সেই সরকার তার নিজের মতো করে তদন্ত বা তার নিজের মতো করে তার যা ঘটনার খোঁজখবর ইত্যাদি নিয়ে যা রিপোর্ট প্রকাশ করার, তা সেই সরকার তখনই করেছিল। এবং খালি রিপোর্ট প্রকাশ করা তাই নয়, জ্যোতি বসু তৎকালীন মুখ্যমন্ত্রী সরাসরি ফোন করে তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও, কংগ্রেসের নেতা, তাকে ফোন করে জানান যে এখানে আপনার দলের লোকেরা এই করেছে, একটা নির্বাচিত সরকারকে তারা ফেলে দেওয়ার জন্য এরকম কাজ করেছে, আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনাকে এটা জানিয়ে রাখলাম আমি, এই যে এটা বেআইনি কাজ হয়েছে। এবং কার্যত দেশের প্রধানমন্ত্রী নরসিংহ রাও, তারাও জ্যোতি বসু যে বক্তব্যটা জানিয়েছিলেন তার বিরুদ্ধাচরণ সে সময় করেন না, প্রধানমন্ত্রীর চেয়ারে বসে বিরুদ্ধাচরণ করেন। রাজনৈতিকভাবে কংগ্রেসের যা অবস্থান সে রাজনৈতিক অবস্থান থাকবেই। এবং আমি শেষ কথা আপনাদেরকে জানাই, যে প্রশ্নটা আপনি এখন ওনাকে করলেন, আজকে শুভেন্দু অধিকারী যে কথাটা বিধানসভায় বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাটার অন্যতম সাক্ষী, তাকে কেন কমিশন প্রশ্ন করেনি, এই প্রশ্নটা খালি শুভেন্দু অধিকারী করেছেন এমন নয়। এই কমিশন আপনাদের মনে থাকবে বুদ্ধদেব ভট্টাচার্যকে ডেকে সমন করেছিল, একবারের সমনে বুদ্ধদেব ভট্টাচার্য ওনার কোনো হ্যাঁ, আমি জাস্ট বলিনি, আমি বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসুদের কোনো বাধ্যবাধকতা ছিল না এই কমিশনের সামনে অ্যাপিয়ার করার, তবু একবারের সমনে বুদ্ধদা অ্যাপিয়ার করেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কমিশন ডাকে না। পরে যখন এই কমিশনের রিপোর্ট পাবলিক করা হয়নি, কিন্তু কোর্টে তো প্লেস করা হয়েছিল, তখন কোর্টের বিচারক বিস্ময় প্রকাশ করেন যে যার ডাকেই তথাকথিত মহাকরণ অভিযান, যিনি কিনা নিজেকে ঘটনার প্রধান সাক্ষী বলে দাবি করেন, তাকেই যদি প্রশ্ন না করে কমিশন, তাহলে এই কমিশনের এই তদন্তের এই ফাইন্ডিংসের কি মূল্য আছে, এই প্রশ্ন স্বয়ং বিচারক করেন, এবং তারও কোনো উত্তর আমরা আজ অবধি পাইনি। সুতরাং বেসিক্যালি এই 13 জন সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছেন। এই কমিশন যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, সেই কমিশনের সদিচ্ছা নিয়েই প্রশ্ন তুলেন শতরূপ ঘোষ। সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তখন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা ছিলেন, তাদের মধ্যে অন্যতম মদন মিত্র, তার ছবিও আমরা আপনাদেরকে দেখাবো। সেই মদন মিত্র কিন্তু বর্তমান তৃণমূল নেত্রীর পাশে দাঁড়ালেন না, তিনি উল্টে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা একেবারে পঞ্চমুখ হয়ে গিয়েছেন। মদন মিত্রের রিয়াকশন শোনাবো। আমি সবার আগে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি শুভেন্দু অধিকারী, আপনার কাছে এই হাউস চিরকালের জন্য কৃতজ্ঞ থাকবে। তার কারণ আপনি একটা কবরস্থ ডেড বডিকে মাটির তলা থেকে খুঁড়ে নিয়েছে আবার প্রকাশ্যে বার করেছেন, যার গন্ধে গোটা পশ্চিমবঙ্গ একেবারে ভর্তি হয়ে যাবে। কেন চ্যাটার্জি কমিশনের রিপোর্ট বেরোয়নি? কিন্তু আমি এত অবাক, শতরূপ বাবু বলছেন যে কমিশন রিপোর্ট এর আগে দিল না কেন? এই কমিশন তো মমতা ব্যানার্জি তৈরি করেছিল, তার আগে তো বামপন্থী সরকার ছিল, তারা একটা কমিশন করলো না কেন? তাদের চোখে এই পুলিশ ফায়ারিংটা মানে একদম নর্মাল জিনিস, একদম নর্মাল। কেন? তাদেরই পুলিশ ছিল, জ্যোতিবাবু পুলিশ ছিল, পুলিশকে অর্ডার কে দিল? এই রিপোর্টে আমি যতটা জানি মনীশ গুপ্তর নির্দেশে, কারণ মনীশ গুপ্ত বাম আমলেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তার নির্দেশে গুলি চালানো হয়েছিল। সেই মনীশ গুপ্তকে বাঁচানোর চেষ্টা করেছেন আপনারা, সেই মনীশ গুপ্তকেই আপনারা রাজ্যসভার সাংসদ পর্যন্ত করেছেন, সেই মনীশ গুপ্তকেই আপনারা বিদ্যুৎ মন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। রিপোর্টে যতটুকু আমি জানি, আপনি আমাকে কারেক্ট করতে পারেন, রিপোর্ট এটাও বলেছে যে ওই ম্যাসাকারটা জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকার থেকে ওয়ার্স্ট। যে কত হিংসা দেখুন তো, বামপন্থী সরকারের কত হিংসা, যে পুলিশকে অর্ডার দিয়ে গুলি চালিয়ে দিল। পরে কি হয়েছে না হয়েছে সেটা তদন্ত হয়েছে, কে তদন্ত স্টার্ট করলো? মমতা ব্যানার্জি তদন্ত স্টার্ট করলো। এরা তো এতদিন ক্ষমতায় ছিল, একটা হিউম্যানিটি বেসিসে বামপন্থী সরকার করলো না কেন? দেখুন, আমি তৌসিফ বলে এনার কথা শুনছিলাম, আমি জানি না এরকম ছেলে মানুষই কথা কেন, আমরা ছেলে মানুষের যুক্তি কেউ কেন দেয়। বামফ্রন্ট সরকার কমিশন তৈরি করেনি, তার কারণটা হচ্ছে বামফ্রন্ট সরকার পুলিশ রিপোর্টটাকে সত্যি মনে করেছিল। তা আপনি সেটা মানতে পারেন না মানতে পারেন, আপনার সেটাকে বিরোধিতা করতে পারেন, আপনি না করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে যখন দাড়িভিটে রাজেশ আর তাপসকে গুলি করে মারা হয়েছিল, যখন এই ভাঙড়ে যখন আলমগীর আর মফিজুলকে গুলি করে মারা হয়েছিল, তখন কি মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য আলাদা কমিশন করেছিলেন? আমরা প্রত্যেকটা বিরোধী দল তো দাবি করেছিলাম, করেননি। তার কারণটা মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছিলেন যেটা দাড়িভিটে পুলিশ করেছে, যেটা ভাঙড়ে পুলিশ করেছে, পুলিশের কাজ করেছে। বামফ্রন্টও সেটা মনে করেছিল। আপনি সেটাকে সমালোচনা করতে পারেন, না সমালোচনা, আবার সেটাকে গ্রহণ করতে পারেন।
পারেন। আপনি সমালোচনা করছেন, আপনি ওটাকে জালিয়ানওয়ালাবাগ করছেন। জালিয়ানওয়ালাবাগে যার নির্দেশে গুলি চলেছিল সেই জেনারেল ডায়ার যদি ভারত স্বাধীন হওয়ার পরে নেহেরুর ক্যাবিনেটে মন্ত্রী হতো তাহলে কেমন লাগতো ভারতের স্বাধীনতা সংগ্রামীদের? আর আপনি যদি ওই 21শে জুলাইয়ের ঘটনাটাকে জালিয়ানওয়ালাবাগই মনে করে থাকেন, তাহলে সেই জালিয়ানবাগের যে লোকটা জেনারেল ডায়ার, সেই মনীশ গুপ্তকে আপনি মন্ত্রী বানালেন, বানিয়ে এখন আপনাদের মুখ থেকে ভাষণ শুনতে হবে। আর আমি তখন যে কথাটা বলতে গিয়ে আমি বলার সুযোগ পেলাম না, মানে নেটওয়ার্কের সমস্যা হলো। শুভেন্দু অধিকারী ধরুন 2011 সালের 20শে মে শুভেন্দু অধিকারীর দল সরকারে এসেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়রা সরকারে এসেছিলেন, মনীশ গুপ্ত মন্ত্রী হয়েছিল। 2020 সালের ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়েন। এই 10 বছরে কেন মনীশ গুপ্ত মন্ত্রী, এই প্রশ্নটা শুভেন্দু অধিকারী একবার করেছেন আমাকে দেখান, করেননি। যতক্ষণ পর্যন্ত শুভেন্দু অধিকারীর সময় ছিল তৃণমূলের কোটায় করে কমে খাওয়ার, তখন মনীশ গুপ্ত আর শুভেন্দু অধিকারী একসঙ্গে দুধটা কলাটা ক্ষীরটা ভাগ করে খেয়েছে তৃণমূলের মন্ত্রিসভায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাত মাথায় নিয়ে। পরবর্তীকালে ক্ষমতা টানাটানি নিয়ে ঝামেলা হয়েছে, এখন শুভেন্দু অধিকারী মনীশ গুপ্তকে নিয়ে কথা বলছেন, কিন্তু মনীশ গুপ্তর মন্ত্রী হওয়াটাকে আর আমি বলছি লেফট ফ্রন্টের সময়, লেফট ফ্রন্ট গভর্নমেন্টের সময় বুঝলাম পুলিশ তদন্ত করেছে, পুলিশ রিপোর্ট দিয়েছে। তারপরে যখন তৃণমূল সরকার আবার কমিশন তৈরি করলো, তখন লেফট ফ্রন্টের লোকজন বলতে পারতো যে আমাদের আগের যে ইনভেস্টিগেশন আমরা সেটাকে সমর্থন করি, সেটাই ঠিক বলে মনে করি, আমরা এটাতে পার্ট নেব না। পার্ট নিচ্ছ মানে তুমি বলে দিচ্ছ যে দেয়ার ইজ স্কোপ অফ ফার্দার ইনভেস্টিগেশন। এবার বলতে পারি একদম একদম, কিন্তু দেখুন কথাটা কি, ধরুন আমার নামে থানায় কেউ একটা মিথ্যে অভিযোগ করলো, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ আমাকে ইনভেস্টিগেশনে ডাকলো। ভারতের আইনকে সম্মান করে আমাকে যেতেও হবে সেই ইনভেস্টিগেশনে, যদি আমি জানি যে অভিযোগটা মিথ্যে। কিন্তু অভ্রত ভালো তৃণমূল, তো আগে তৃণমূল করতো, এখন ভালো তৃণমূল, এখন ভালো তৃণমূল হিসেবে অভ্রটা না জানতে পারে, কিন্তু এটাই দেশের সংবিধান। বুদ্ধদেব ভট্টাচার্য সেই সংবিধানকে মর্যাদা দিয়েছেন।